14 বছর পর আমরা বাংলাদেশে এমন একটি ঘটনা আজ দেখতে পাচ্ছি। 14 বছর পর প্রকাশ্যে শাবাশ, এই নির্বাচনে বাংলাদেশ তার প্রকৃত রাষ্ট্রনায়ককে চিনতে ভুল করবে না। আশা করি সে বাংলাদেশ সেই রাষ্ট্রনায়ককে চিনবে যিনি তার ক্ষমতার সীমা চিনবেন আর জাতির জন্য ইনসাফ কায়েম করবে। ক্ষমতাসীন দল নির্বাচন হেরে যাবে, খুব পরিষ্কারভাবে দেখা গেল জরিপে। তখন তারা ইলেকশন কমিশনকে বললো যে আমাদেরকে জেতাতে হবে। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল না হলে ইলেকশন। ইলিয়াস ভাই, আপনি টেনশন করেন না, আসার চামড়া লাল করে দেওয়া হবে এবার যদি ভোট কেন্দ্রে কেউ আকাম কুকাম করতে আসে। এই চান্দা আব্বাস নিজেরা এখন বিশাল ক্ষমতাশালী মনে করছে, অথচ এই চান্দা আব্বাস 2018 সালে বউ সুতো দৌড়ায় নাই, আওয়ামী লীগের ন্যাংটা পোলাপান এরা দৌড়ায় নাই এই বউ সুতো দুইটারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওর মধ্যে আগামী দ্বাদশ শ্রেণী নির্বাচনে কোন দলটি ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য ভালো হবে বা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে, এরকমটি কিন্তু তার ভিডিওর মধ্যে তিনি উপস্থাপন করেছেন। পিনাকি ভট্টাচার্য ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত পরিচয় থেকে শুরু করে রাজনৈতিক পরিচয় পর্যন্ত এবং তিনি কিভাবে দেশ পরিচালনা করতে পারবে তার কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় দর্শক, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের ব্যক্তিগত পরিচয় থেকে শুরু করে তার রাজনৈতিক পরিচয়, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, এই সম্পর্কগুলো নিয়েই কিন্তু তিনি আলোচনা করেছেন। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, পিনাকি ভট্টাচার্যর যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। কোন দলটি ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য ভালো হবে বা বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে বা বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে, তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে নির্বাচন কমিশনারের একটি কথাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, নির্বাচন কমিশনার থেকে ঘোষণা দিয়েছে যে ভোট কেন্দ্রে সাংবাদিক সহ সকল ভোটাররা স্মার্টফোন নিয়ে যেতে পারবে না। যেখানে ভোট হবে সেই ভোট কেন্দ্র থেকে শুরু করে 400 ফিটের মধ্যে কোনো মোবাইল ফোনের ব্যবহার করা যাবে না বা মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। প্রিয় দর্শক, এই কথাটি বলার পর থেকেই কিন্তু রাজনৈতিক মহলে আলোচনার ঝড় সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, নির্বাচন কমিশনার এরকম একটি সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়ার উদ্দেশ্য কি? প্রিয় দর্শক, তাহলে কি নির্বাচন কমিশনার কোনো একটি দলের বা কোনো একটি ব্যক্তিগত দলের হয়ে কাজ করছে, যার কারণে নির্বাচন কমিশনার এরকমটি একটি পদক্ষেপ নিল ঠিক নির্বাচনের 2 দিন আগে এসে? প্রিয় দর্শক, তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে নির্বাচন কমিশনার থেকে যে এই কথাটি ঘোষণা দিয়েছে, এই কথাটি ঘোষণা দেওয়া অযৌক্তিক এবং এই কথাটি ঘোষণা দিয়ে থাকলেও তাই এই কথাটি তুলে নেওয়া হোক, তাও আপনারা মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে আরো যে ভিডিওর অংশ বিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। 12 তারিখ একেবারে সন্নিকটে, এখন চলছে ভোটের হিসাব নিকাশ, কে কতগুলো আসন পাবে, কে কোন আসনে জয়লাভ করবে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করবো, যেহেতু খুব বেশি বড় ব্যাখ্যা বিশ্লেষণের সময় এখন আর নাই। একেবারে জিস্ট আজ সারাদিন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলে যে ইনফরমেশন পেয়েছি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা শুনে খুশি হয়ে যাবেন। এবং এখানে আমি যেটি বলছি, খোদ এমন কিছু মানুষের সাথে কথা বলেছি যারা কোনো কোনো আসনের একেবারে বিএনপির যিনি সেকেন্ড ম্যান, অর্থাৎ প্রার্থীর পরেই যিনি, এমন লোকের সাথেও কথা হয়েছে, তাদের নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তারা কি চিন্তা ভাবনা করছে, ঢাকাতে তাদের কি অবস্থান এবং জামাত ইসলামের কি অবস্থান, এই বিষয়টি আমি আপনাদেরকে একটু বলবো। প্রথমেই আপনারা শিরোনাম দেখে হয়তো বুঝেছেন যে ঢাকাতে জামাত ইসলাম ইন, বিএনপি আউট। হ্যাঁ, এটি সত্য। কেন জানার আগে চলেন একটি জরিপের কথা আমি আপনাদেরকে বলবো। সেই জরিপের কথা শুনলে আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বর্তমান বাংলাদেশে মোট ভোটারের পরিমাণ 12,77,000। এই 12,77,000-এর ভিতরে 18 থেকে 39 বছরের ভোটারের সংখ্যা প্রায় 5 কোটি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হিসাব করা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এখানে 2টি জরিপ এসেছে, একটা হচ্ছে সোচ্চার আর একটা হচ্ছে সিআরএফ, কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। এই 2টা প্রতিষ্ঠানের যে জরিপ, সর্বশেষ জরিপ কিন্তু এটা, এই জরিপে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যের সাথে বিএনপির যাদের সাথে আমার কথা হয়েছে তাদের কথার কি মিল আছে সেটি আমি আপনাদেরকে বলছি। আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছিল এবার তারা 48% মানুষ বিএনপিকে ভোট দিতে চাচ্ছে,
জামাত ইসলামকে দিতে চাচ্ছে 29% মানুষ, আর এনসিপি কে দিতে চাচ্ছে 6.5%। তাহলে এনসিপির আর জামাতের মিলে কত হলো? 35.5। আর 13% মানুষ দিতে চাচ্ছে অন্যান্য দলের। অন্যান্য দল মানে তাহলে বিএনপির তো আর অন্যান্য দল নেই, অন্যান্য দল আছে জামাতের ভিতরে, যেহেতু 11 দলীয় জোট। তাহলে এখানে কিন্তু 48% হয়ে গেল, বিএনপি কে পার হয়ে চলে গেল কিন্তু। আর 2% মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কাদেরকে ভোট দিবে। তো এটা গেল সিআরএফ এর জরিপ, কাছাকাছি কিন্তু চলে গেছে, এখানে সমান সমান। এবারে মজার ব্যাপার ঘটছে যে এই নির্বাচনে 18 থেকে 33% মানুষ যারা সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, এরাই তরুণ ভোটার, এরাই এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চায়। এবার মজাদার ব্যাপার যেটি, ওই সিআরএফ এর জরিপ কিন্তু 5 কোটি যে ভোটার, এই 5 কোটি ভোটারের ভিতরে তারা সবচেয়ে বেশি ভোট দিতে চেয়েছে জামাত ইসলামকে। সেখানে পার্সেন্টেজটা কত? 37.4%। আর এনসিপি কে দিতে চেয়েছে 17% মানুষ। তাহলে জামাতের 37.4 আর এনসিপির 17 কত হয়? 54.4%। আর বিএনপি কে দিতে চেয়েছে মাত্র 27%। এবং এখানে সিদ্ধান্তহীনতায় রয়েছে 18% মানুষ। তাহলে কে এগিয়ে গেল? এখানে কিন্তু 11 দলীয় জোট এগিয়ে গেল। এবার সোচ্চার একটি জরিপ করেছে। সোচ্চারের এই জরিপে ঢাকা শহরে তারা কয়েকটি আসনে, ঢাকাতে তো মোট 13টি আসন, তারা জামাত ইসলাম এবং বিএনপি কে একেবারে কাছাকাছি, অর্থাৎ 39 এবং 34 পয়েন্ট সামথিং, তার মানে 3-এর কাছাকাছি ব্যবধান। এই 3%-এর কাছাকাছি যে ব্যবধান, এর ভিতরে কিন্তু কিছু মানুষ আছে যারা মুখে বলছে যে অমুককে ভোট দিব, বাস্তবে তাদেরকে দিবে না। এখানে বস্তি একটা বড় ফ্যাক্টর, এখানে বিহারি ক্যাম্প আছে, সেগুলো কিন্তু বিরাট ফ্যাক্টর। শুধুমাত্র মিরপুর 16 আসন যেটা, বিএনপির আমিনুল ইসলাম এবং জামাতের আব্দুল বাতেন, এখানে 80,000 ভোট আছে বিহারিদের। এই বিহারিদের একটা ভোটও এদিক ওদিক যাবে না। এখানে বিএনপির সেই লোকের সাথে আমার যে কথা হলো, তিনি বলছেন, তিনি তো তারটাকে এগিয়ে রাখবেনই, তিনি বলছেন যে ঢাকা 17, ঢাকা 15 এবং ঢাকা 14, এই 3টা আসন এখানে জামাত ইসলাম পেয়ে যাবে। এটা কিন্তু বিএনপির ওই যে একেবারে এমপির পরের জন যিনি, তো জামাত যদি এই 3টা আসন উনি দিয়ে দিচ্ছেন, কিন্তু মাঠের বাস্তবতা আরো ভিন্ন। গতকালকে যে ভিডিওটা আমি আপনাদেরকে বলেছিলাম, ঢাকা 17, যেখানে তারেক রহমান প্রতিদ্বন্দ্বী ডক্টর খালেদুজ্জামানের সাথে, তিনি বলছিলেন মূলত ঢাকা 17, গুলশান এবং বনানী, এখানে অভিজাত শ্রেণীর লোক, এরা ভোট দিতে আসবে না কেউ। এইখানে জয় পরাজয় নির্ধারণ হবে। ওখানে কোরাইল যে বস্তি আছে, এই বস্তির মানুষের ভোটের মাধ্যমে এখানে জয় পরাজয় নির্ধারণ হয়ে যাবে। এরপর আমি ওই কোরাইল বস্তিতে একটু খোঁজ দিলাম, সেখানে দেখলাম যে তারেক রহমান তার মেয়ে এবং স্ত্রীকে কোরাইল বস্তির ওখানে সেখানে তারা কাজে লাগিয়েছে, সেখানে তারা ক্যাম্পেইন করছে। এখন এই ক্যাম্পেইন করতে যে তারা সেখানে কি করেছে, সেখানে হার্টের চিকিৎসা দিচ্ছে, ফ্রি হার্টের চিকিৎসা। আচ্ছা, বস্তিবাসীর কোনোদিন হার্টের রোগ হয় এটা শুনেছেন? বস্তিবাসীর হার্টের রোগ হয় না, হার্টের রোগ হয় বড় লোকদের, ধনীদের। তাহলে ওখানে তো এটা হিতে বিপরীত হচ্ছে না? আমি কিছু বস্তির ছেলেপেলের সাথে কথা বলেছি, ও যে এখানে সমস্যা হচ্ছে ডায়রিয়া রোগের, এখানে সমস্যা হচ্ছে পানিবাহিত রোগের, এখানে সমস্যা হচ্ছে মশা, এই ম্যালেরিয়া জাতীয়, এই জাতীয় রোগের। এখানে বস্তির, আমাদের এই বস্তির ভিতরে একটা লোকেরও হার্টের সমস্যা নাই, তাহলে এখানে হার্টের ক্যাম্পেইন করে এখানে কি করবে? এবং সেখানে বিএনপি আরো একটা কাজ করেছে, তাদেরকে ফ্রি ওয়াইফাই দিয়েছে। এখন এই ফ্রি ওয়াইফাই দিলে, এই ফ্রি ওয়াইফাই পেলে মানুষের এখানে কি কাজে লাগে? ফ্রি ওয়াইফাই আরো তো বরং মানুষ অকর্মণ্য হয়, ঘরে বসে থাকে, সারাদিন ধরে মোবাইল দেখবে, অপরাধ আরো বৃদ্ধি পাবে। বস্তিতে ফ্রি ওয়াইফাই হলে যা হয় আর কি। তো সেখানে উনি ঠিকই বলেছেন যে জয় পরাজয় কিন্তু ওখানে নির্ধারণ হয়ে যাবে। তারেক রহমান বস্তিবাসীর হৃদয়ে তিনি স্পর্শ করতে পারেন নাই, সেখানে জামাতের খালেদুজ্জামান তিনি কিন্তু বস্তিবাসীর হৃদয় স্পর্শ করতে পেরেছেন। আর ঢাকা 13-তে মামুনুল হক, সেখানে ববি হাজ্জাজকে কেউ ভোট দিবে না, মামুনুল হক ওখানে চলে যাবে। আর জামাত আমিরের কথা তো আগেই বলছি যে জামাত আমির এখানে ঢাকা 15-তে তিনি একজন ডক্টর মানুষ, আর তার বিপরীতে তিনি মাত্র 8 পাস। তাহলে মানুষ এখন যোগ্যতা মূল্যায়ন করতে শিখেছে। আমি গতদিন বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো দেখছিলাম যে সেখানে ভোট চাচ্ছে, তো যারা ওই লিফলেট নিচ্ছে তারা বলছে যে মার্কা নয়, শুধু এই ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব, এইখানে এই ব্যক্তির সংসদে যাওয়া প্রয়োজন। জামাতের আমিরের কথা বলছে যে ইনার মতো লোকের সংসদে যাওয়া প্রয়োজন, ওনাকে আমরা সংসদে পাঠাতে চাই। আমি অ্যাস্ট্রোনাইজ হয়ে গেছি। আর ঢাকা 14-তে আছেন ব্যারিস্টার আরমান, তার পাশে তুলি তো সেই ওই যে মহিলাদের 4 বিয়ে, এটা মেনে নিব না আমরা, অর্থাৎ তিনি কোরআনের একটা বিধানকে সরাসরি, কোরআনের হুকুমকে অমান্য করলেন, ওই থেকে তার ফিল্ড একেবারে যাচ্ছে। তাই বিএনপিও তারা বলছে যে এখানে তুলি পারবে না, এখানে আরমান বেরিয়ে যাবে। আর ঢাকা 16-এর কথা তো বললামই, ঢাকা 16 ওখানেও ওই যে বিহারি ক্যাম্প আছে একটা, এই বিহারিদের 80,000 ভোট আছে। তাহলে চিন্তা করুন, 80,000 ভোট যদি একদিকে চলে যায়, অবস্থা কি হবে? ঢাকা 8 আসন, সেখানে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে চাচ্ছে সবাই যে এই ছেলেটাকে সংসদে পাঠাতে, কারণ এরকম ঘাটতেরা ছেলে পেলে সংসদে না থাকলে সংসদ জমজমাট বাঁধে না, এবং সে থাকলে যারাই যদি কোনো দুর্নীতিবাজ থেকে থাকে তাদেরকে ঘাট ধরে ঘাট সোজা করে দেবে, ওর দরকার। সুতরাং এখানে কিন্তু পাশার দান উল্টে যাবে, এটা প্রায় 99% কনফার্ম। ঢাকা 11-তে আছেন নাহিদ ইসলাম, নাহিদ ইসলামের বিপরীতে যিনি আছেন তিনি নাহিদ ইসলামের কাছে পাত্তাও পাবেন না। আর ইশরাকের আসনটা আছে, সেখানে আব্দুল মান্নান ইশরাকের বিপরীতে, ইশরাকের সেখানে একটা জনপ্রিয়তা আছে। এখন এটাও হতে পারে, হওয়া অসম্ভব কিছু নয়, যখন জনগণ দেখবে যে সব ঢাকা পুরাই জামাত ইসলামের পক্ষে চলে যাচ্ছে, সুতরাং আমরা এখানে ইশরাককে কি করবো? তাহলে কিন্তু একবারে সবাই ঝেপে পড়ে আব্দুল মান্নানকে ভোট দিয়ে দেবে। তার মানে ঢাকা 13টা আসন, ঢাকা 13 আসনের ভিতরে প্রায় 8 থেকে 9টা আসন জামাতের এখানে হয়ে যাবে। তার মানে ঢাকাতে জামাত ইন, বিএনপি আউট।
আর বাংলাদেশের অন্যান্য বিভাগের কথা যদি বলি, বরিশাল বিভাগের একজনের সাথে আজকে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে উনি সারা দেশই প্রায় ঘুরে ফেলেছেন এই নির্বাচনের ভিতরে। ওনার ভাষায় আমি বলছি, উনি বলছেন যে সারা দেশে বিএনপি 70টা সিট বড় জোট পেতে পারে, 70 থেকে 75, বাকি সব 11 দলীয় জোট। তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এই ভোট কেন্দ্রটা আপনাদেরকে পাহারা দিতে হবে। নির্বাচনের দিন আপনাদের জান চলে যাবে, তবু আপনারা ভোট কেন্দ্র ছাড়বেন না। ভোট কেন্দ্র যদি আপনারা পাহারা দিয়ে রাখতে পারেন, ব্যালটে যদি কেউ হাত না দিতে পারে, তাহলে জয় নিশ্চিত। আপনারা 13 তারিখে 14 তারিখে বিজয় মিছিল করবেন এবং বাংলাদেশে একটা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে এবং নতুন একটি বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। পুরনো সেই ধ্যান ধারণা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারণ আমি বস্তিবাসীদের সাথে যখন কথা বলছি, রিকশাওয়ালাদের সাথে যখন কথা বলেছি, তারা এই কথা একেবারে পরিষ্কার করে বুঝতে পেরেছে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দল একই। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, বিএনপি আসলে কি চাঁদাবাজি বন্ধ হবে? বরং আমরা এই যে ময়লা ফেলি না বাসায়, ঢাকা শহরে বাসা বাড়িতে, আওয়ামী লীগের আমলে আমরা এই ময়লার বিল দিতাম 120 টাকা, অনলি 120 টাকা মাসে। যেদিন 5 তারিখে আওয়ামী লীগ পালিয়ে গেছে, 6 তারিখ থেকে তাদেরকে এখন 150 টাকা করে দিতে হয়। আসার সাথে সাথে মানে বেড়ে গেছে। এরকম প্রত্যেক জায়গায় আগে যেখানে 100 টাকা নিত সেখানে এখন 150 টাকা নেওয়া হচ্ছে। তার মানে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি চাঁদাবাজি হবে, এটি মানুষ বুঝতে পেরেছে। তো মানুষ আপাতত এই চাঁদা থেকে পরিত্রাণ পেতে চায়, যার কারণে তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে। তারা ভোট হলে ভোট কেন্দ্রে গিয়ে তারা সঠিক জায়গায় ভোট দেবে। আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভোট কেন্দ্র পাহারা দিয়ে গোনা পর্যন্ত নিজেদের জীবন জান বাজি রাখবেন। আর আপনারা যখন এইভাবে একেবারে মরিয়া হয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবেন, ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাবেন, তখন ওই 2-4 জন সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে তারা কিছুই করতে পারবে না, তারাই বরং পালিয়ে যাবে। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে, এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি, পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি, আমলাদেরকে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের মেধাবী সন্তান, আপনাদের উপর দেশের আমানত, গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই, ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। মিডিয়ার ভাইদেরকে বলবো, মিডিয়ার হাউসদেরকে বলবো, আমরা দেখতে পাচ্ছি সকল প্রাইভেট, প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে ভোট দিবেন কিসে ... তো বেসরকারি, আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দিব, আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে? জনগণ ইনশাআল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে। কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, মার্কা প্রচার করছেন, আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না, এটা তো ফেয়ার হচ্ছে না। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে, ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকবো। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। 16 বছরের ইতিহাস ভুলে নাই, মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবারও যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাআল্লাহ রায় দিবে। আমরা বেশি কথা বলবো না, বাংলাদেশের মানুষ সবকিছুই দেখছে। 12ই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকেন। ফজর ওয়াক্তে এসে যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে? আমরা ইনশাআল্লাহ থাকবো, ভোট কেন্দ্রে থাকবো। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে, লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। আর এই মোহাম্মদপুরবাসী রিকশা মার্কাকে জয়যুক্ত করে, ফ্যাসিবাদ বিরোধী কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দিবেন, গণ অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনারা আগামী সংসদে পাঠাবেন। আমরা ইসলামের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই ঢাকার দ্বারা কোনো মার্কা আছে? আল্লামা মামুনুল হকের কোনো মার্কা আছে? 11 দলের কোনো মার্কা আছে? চাঁদাবাজের বিপক্ষে কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? সবাই বলো, ইয়ারো চলে, কি ডাইনে বলো, কি বায়া বলো, সবাই বলো, ফেব্রুয়ারি 12 তারিখ জিতবে এবার
এখানে দলে এবারে যাবে সংসদে সংগ্রামে সংস্কারে ইনকিলাব ইনকিলাব। ক্ষমতাসীন দল নির্বাচন হেরে যাবে, খুব পরিষ্কারভাবে দেখা গেল জরিপে। তখন তারা ইলেকশন কমিশনকে বললো যে আমাদেরকে জেতাতে হবে। ইলেকশন কমিশন রাজি হলো না, বললো সরি আমরা এটা পারবো না। তখন সরকার ইলেকশন কমিশনের যে ফান্ডিং অর্থাৎ টাকা পয়সা বেতন ভাতা নির্বাচন খরচ বন্ধ করে দিল। ইলেকশন কমিশন কোথায় যাবে? অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, এটা মূলত কারা করে? দলগুলো করে, সরকার করে, ক্ষমতাসীন দল করে। এটা তাদেরই টার্গেট, ক্ষমতা থাকার টার্গেট। এবং আর যারা করে তারা যারা ক্ষমতার বাইরে আসে তারা ক্ষমতা আসার জন্য করে। এবং এটা দুই রকম হয়, একটাকে আমি বলবো স্মার্ট ইঞ্জিনিয়ারিং আর একটা আনস্মার্ট, যেটা সব বুঝে ফেলে। স্মার্টটা বোঝা যায় না, সহজ না, খুব কঠিন কাজ। যেমন আট নিয়ে অনেক কথা হচ্ছে, আমি আর ব্যাখ্যা দেবো না, কিন্তু 8 সাল ইলেকশন নিয়ে IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট পুরো অবজার্ভ করে বলছিল বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আমি কোট করে বললাম বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তারা ঠিকই কথা বলছিল, বাট এখন দেয়ার আর লটস অফ কোশ্চেনস অ্যাবাউট দিস ইলেকশন। প্রচুর প্রশ্ন উঠতেছে, তাই না? এই যে 14 সালের নির্বাচন, আমরা সবাই কি বলি, মানে যারা আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গায়, লজিক দেখায়, তারা কি বলে বিএনপি ইলেকশন আসে না, আমরা কি করবো, আমাদের কিছু করার ছিল না। বাট এটা নিয়েও কিন্তু অনেক স্টাডি আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সিডনি ওদের একটা ইন্ডেক্স আছে, আপনারা যারা স্টুডেন্ট আছেন এখানে একটু সার্চ করে দেখবেন পড়াশোনা করার জন্য। PEI, পারসেপশন অফ ইলেকট্রাল ইন্টিগ্রিটি। ওরা এই নির্বাচনটাকে বলে ব্যর্থ নির্বাচন, ইংরেজিতে বলছে ফেইল্ড ইলেকশন। ঠিক এই টার্মটা ব্যবহার করছে। হ্যাঁ, যদি আমরা বলি যে এটা আইনগতভাবে বৈধ ছিল, এরকম ছিল, এরকম ছিল, নানান কথা বলি, বাট এরকম আমাদের প্রত্যেকটা নির্বাচন নিয়ে ইন্টারন্যাশনাল অনেক রকম রিসার্চ হয়েছে, নানা রকম কমেন্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়? এটা সূত্রপাত হয় কিছুটা আসছে আলোচনায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে। একটা ইলেকশন কমিশনের স্বাধীনতা কাগজ কলমে যাই থাকুক না কেন, বাস্তব স্বাধীনতা ডিপেন্ড করে আমরা কাদেরকে কমিশন নিয়োগ দিচ্ছি, তারা কারা, তারা কোন রকম মানুষ। এবং বেশিরভাগ সরকারই এই আমাদের দেশে পর্যন্ত চেষ্টা করেছে তাদের প্রতি যারা লয়াল পিপল, যারা বিশ্বস্ত, যারা তাদের কথার বাইরে যাবে না, এরকম লোককে কমিশন নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে। এটা একদম প্রথম থেকে শুরু হয়েছে এই কালচারটা, এবং এটা বন্ধ হয় নাই। এই কাজে এটা বন্ধ না হলে জিনিসটা হবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে, এটা আলোচনা আসছে সীমানা নির্ধারণ, এটাকে আমরা বলি জেরিম্যান্ডারিং। এটা হচ্ছে যে ব্যারিস্টার সাহেব একটা বলেছেন, আমাদের নিসার আলী একটা বলেছেন, যে কোন একটা এলাকাকে ধরেন যারা কোন একটা দলে ভোট দেয় তাদেরকে পারপাসিভলি অন্য একটা এলাকা নিয়ে যাওয়া, অন্য একটা আসন নিয়ে যাওয়া, যাতে করে ভোটের ফলাফলের মধ্যে একটা তারতম্য প্রভাব পড়ে। এটা আরেক রকম ইঞ্জিনিয়ারিং। আর এক রকম ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেটা এই মানে আমাদের হয়ে আসছে, এই জন্য আমি বলছি সরাসরি পলিটিক্যাল পার্টি নিবন্ধন। অনেক ভুয়া পলিটিক্যাল পার্টি নিবন্ধন হয়েছে, কখনো কখনো রাষ্ট্রের উদ্যোগে করা হয়েছে। এইগুলোকে নিয়োগ দিয়ে নির্বাচনকে কোট আনকোট কম্পিটিটিভ করার চেষ্টা করা হয়েছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন সালে হয়েছে। আরেকটা ইঞ্জিনিয়ারিং যেভাবে হয়, মানে প্রসেসটা যেভাবে হয়, ভুয়া পর্যবেক্ষক সংস্থা বা পর্যবেক্ষক নিয়োগ, এভাবে হয়েছে অনেক। এই যে ধরেন 2024 সালের নির্বাচনে অনেক ভুয়া পর্যবেক্ষক সংস্থা ছিল, অনেক ভুয়া পর্যবেক্ষক কেন্দ্রে ছিল, সেই তাদেরকে ব্যবহার করে কাজে লাগিয়ে কাজগুলো করা হয়েছে। তারপরে যে সাংবাদিকদের কথা আসছে, তাদেরকে এক্সেস না দেওয়া। আমাদের কিন্তু সাংবাদিক নীতিমালা আছে নির্বাচন কমিশনের, এই যে সাইম সাহেব হয়তো এটা ওইভাবে কভার করেন নাই, কিন্তু সাংবাদিকদের এক্সেস ওইভাবে দেওয়া হয় নাই, যাতে করে তারা ওই কি হয়েছে না হয়েছে কেন্দ্রের মধ্যে দেখতে না পারে। তবে এই যে কাজগুলো এটা খুব কঠিন কাজ। কঠিন কাজ কি কারণে? আপনি ধরেন ওই যে সারিয়া সাহেব এটা দেখাচ্ছে আমাদেরকে, যে বাক্স ভরে গেলে পরিবর্তন, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ, সহজ না। কিভাবে? একটা বাক্স যখন ফাঁকা থাকে, অর্থাৎ আগামী নির্বাচন শুরু হবে কটায়? ভোট গ্রহণ সকাল 7:30। তার আগে প্রত্যেক সহকারী প্রেসাইডিং অফিসার এই বাক্সের চারপাশে প্রথমে বাক্সটাকে সে ফাঁকা করে নিয়ে দেখাবে। দেখানোর পরে উনি চারপাশে 4টা লক লাগাবেন। এই লকটা বাঁশের পাতার মতো চিকন, সবুজ রঙের, এবং প্রত্যেকটা লকের আলাদা নাম্বার আছে। এই নাম্বারগুলো ভোটাররা তখন বসে থাকতে পারে না আনফর্চুনেটলি, বাট ওখানে থাকে পোলিং এজেন্টরা, পর্যবেক্ষকরা, সাংবাদিকরা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।